আপনি ফ্যামিলি কার্ড দিয়ে কিভাবে পুষাবেন? এটা ফ্যামিলি কার্ডে দিবেন ২৫০০, দাম বাড়িয়েছেন ৫০০০। সাবধান, বোকার পথে পা বাড়াবেন না। প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা। গণ অভ্যুত্থানের সময় আমাদের একটি স্লোগান ছিল, নাটক কম করো প্রিয়। তারেক রহমানকেও বলে দিচ্ছি, নাটক কম করেন প্রিয়। প্রিয় বরিশালবাসী, আসসালামু আলাইকুম। শেরে বাংলা ফজলুল হকের বরিশাল, আমরা সে শেরে বাংলা ফজলুল হকেরই উত্তরসূরি। শেরে বাংলা ফজলুল হক এই বরিশালের সন্তান, যিনি জমিদারি প্রথার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এই বাংলার কৃষক প্রজার মুক্তি নিশ্চিত করেছিলেন, জমির অধিকার নিশ্চিত করেছিলেন। আমরা ২৪-এর এই তরুণ প্রজন্ম ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে বাংলাদেশের নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। প্রিয় বরিশালবাসী, আজকে ১১ দলের এই মহাসমাবেশ, আমরা অনেকগুলা বিভাগ ঘুরে ঘুরে আজকে বরিশালে জড়ো হয়েছি। সর্বশেষ আমাদের ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। তারপরে প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলায় আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। এবং এর মধ্যেও সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব। আমরা এখনো কোনো কঠোর কর্মসূচি দেই নাই, আমরা হরতাল অবরোধের মতো কর্মসূচি দেই নাই, কিন্তু যে কোনো সময় সেই ধরনের কর্মসূচি দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা বাংলাদেশে এই মুহূর্তে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার পক্ষে ছিলাম না, কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রমশ পরিস্থিতিকে সেই দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেন, প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা। কারণ আমরা দেখলাম যে এই গণভোটের পক্ষে, যে এই জুলাই সনদের পক্ষে তিনি হ্যার প্রচারণা করলেন, নির্বাচনের ফলাফলের পরে ৭০% জনগণ গণভোটে সংস্কারের পক্ষে রায় দেওয়া সত্ত্বেও তিনি জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। অন্যদিকে মুখে বলে যাচ্ছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। গণ অভ্যুত্থানের সময় আমাদের একটি স্লোগান ছিল, নাটক কম করো প্রিয়। তারেক রহমানকেও বলে দিচ্ছি, নাটক কম করেন প্রিয়। বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে মানে এই নয় আপনি যা খুশি করবেন, যেরকম খুশি ছলনা প্রতারণা এদেশের জনগণের সাথে করবেন। বিএনপি গত 16 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, কিন্তু দুঃখের বিষয় 5ই আগস্টের পর থেকে তারা গণতন্ত্রের বিপক্ষে লড়াই করে যাচ্ছে। আসল কথা হচ্ছে, বিএনপি কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না, তারা লড়াই করেছিল ক্ষমতার জন্য। তারা গণ অভ্যুত্থানে আমাদের সাথে কাঁধ মিলিয়েছিল ক্ষমতার জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা তাদের কুক্ষিগত হয়েছে। এখন তারা পরিবর্তনের কথা বলে না, এখন তারা সংস্কারের কথা বলে না, এখন তারা 31 দফার কথা বলে না, এখন তারা সংবিধান সংস্কার কমিশনের কথা বলে না, বরং এখন তারা বলছে তারা নাকি কোনোদিনই সংবিধান সংস্কারের কথা বলে নাই। অথচ তাদের 31 দফার প্রথম দফাটি হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে। অতএব সংবিধান সংশোধন কমিটির নামে যে প্রহসন এই জাতির সাথে করা হচ্ছে, শেখ হাসিনা এই ধরনের প্রহসন করে আজকে তার পরিণতি হয়েছে সে দিল্লিতে আছে। বিএনপি সরকারকে আমরা বলে দিতে চাই, সংবিধান সংশোধনের নামে এই ধরনের প্রহসন বাংলাদেশের জনগণ মেনে নেবে না। সংবিধান সংস্কার করতে হবে। যদি আপনারা সংস্কারেও রাজি না হন, আমরা নতুন সংবিধানের দাবি উঠাবো, আমরা নতুন গণপরিষদ নির্বাচনের দাবি উঠাবো। ফলে ভুলে গেলে চলবে না, ঐক্যমত কমিশনে আপনারা ঐক্যমত হয়েছিলেন গণভোটের পক্ষে, সংবিধান সংস্কারের পক্ষে। প্রিয় বরিশালবাসী, আমরা জানি বরিশালে কর্মসংস্থান নাই, বরিশালের মানুষ ঢাকায় গিয়ে অনেক কষ্ট করে জীবন যাপন করে। বিএনপি সরকার তাদের ইস্তিহারে বলেছিল
18 মাসে তারা 1 কোটি কর্মসংস্থান নিশ্চিত করবে। 5 মাস হয়ে গিয়েছে, কয়টি কর্মসংস্থান নিশ্চিত হয়েছে? কয়টি চাকরি নিশ্চিত হয়েছে? হয়েছে চাঁদাবাজি নিশ্চিত হয়েছে কিনা? কার্ড হয়েছে কিনা ছাত্র দলের, যুব দলের? কর্মসংস্থান নিশ্চিত হয়েছে, সাধারণ জনগণের নয়, চাঁদাবাজদের, ছাত্র দলের, যুব দলের, শ্রমিক দলের, কৃষক দলের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। সাধারণ মানুষের কোনো কর্মসংস্থান নিশ্চিত হয় নাই প্রিয় বন্ধুগণ। ফলে প্রিয় বরিশালবাসী, আমরা কর্মসংস্থানের জন্য, বিদ্যুতের জন্য, সীমান্তের সুরক্ষার জন্য, চাঁদাবাজি দুর্নীতি নির্মূলের জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিতের জন্য, সর্বোপরি গণতন্ত্র এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমরা যারা 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছিলাম, গণবিপ্লব ঘটিয়েছিলাম, আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের আবারও রাজপথে সংগ্রাম গড়ে তুলতে হবে। কারণ আমরা মনে করি এই জুলাই বিপ্লব যারা জীবন দিয়েছে, যারা শাহাদাত বরণ করেছে, তাদের আত্মত্যাগকে আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না। আজকে 18 জুলাই, কত তারিখ আজকে? 18 জুলাই গণ অভ্যুত্থানের সেই ঐতিহাসিক দিন, যেদিন মীর মুগ্ধ ঢাকায় শাহাদাত বরণ করেছিলেন, শহীদ ফারহান ফায়াজ ঢাকায় শাহাদাত বরণ করেছিলেন। 18 জুলাই শত শত ছাত্র জনতা নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন। পাবলিক বিশ্ববিদ্যালয় যখন বন্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা রাজপথে নেমে এই কোটা আন্দোলনকে গণ অভ্যুত্থান থেকে বিপ্লবে রূপান্তর করেছিল। আমরা আজকের সেই সমাবেশ থেকে আমাদের সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বন্ধুদের যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আমরা ওয়াদা করছি আমাদের এবারের লড়াই, এবারের সংগ্রামে সংস্কারের পক্ষে, বিচার নিশ্চিতের পক্ষে আমরা সেই প্রাইভেট পাবলিক মাদ্রাসার শিক্ষার্থীদের, সেই শহীদদের আত্মত্যাগকে ধারণ করে এবারে আমাদের সফলতা আমরা অর্জন করব। জুলাই সনদ বাস্তবায়ন হবে, শেখ হাসিনা সহ গণহত্যাকারীদের বিচার নিশ্চিত হবে, দেশ থেকে দুর্নীতি বিলোপ হবে, আমাদের সীমান্তের সুরক্ষা নিশ্চিত হবে, দেশের সার্বভৌমত্ব নিশ্চিত হবে। দিল্লি কিংবা কোন দেশের তাবেদারি বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের রাষ্ট্রকে আমরা আর কোনোদিনই করতে দেব না। বরিশালের মানুষ ঐক্যবদ্ধ হন। বরিশাল থেকে যদি গণজাগরণ তৈরি হয়, ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটি পথে প্রান্তরে এই বিপ্লব ছড়িয়ে যাবে। ইনকিলাব, ইনকিলাব, এই ক্ষমতা না জনতা, ইয়া পোস্টা সংগ্রাম, ই দালালি না রাজা, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, ই তুমি কে, আমি কে, ই আমরা সবাই হাতি হব, এই যুগে যুগে লড়ে যাব। ইনকিলাব, ইনকিলাব। সংসদের ভিতরে আপনারা দেখবেন মাঝে মাঝে একজন অবৈতনিক শিক্ষক তিনি আমাদেরকে সবক দেন, এইটা সংবিধান, ওইটা সংবিধান, এইটা ধারা, ওইটা ধারা। আমি জিজ্ঞেস করতে চাই, সংবিধান এবং কার্যপ্রণালী বিধির কোথায় আছে? সংসদে আপনি একটা সংবিধান সংশোধন কমিটি করতে পারবেন, মেহেরবানি করে তা দেখিয়ে দেন। আজকে ভোরবেলা ফজরের নামাজ পড়ে বরিশালের উদ্দেশ্যে রওনা করলাম। আস্তে আস্তে ভাঙ্গা পর্যন্ত মোটামুটি একটা অবস্থায় আসলাম। ভাঙ্গা ছেড়ে যখন বরিশালের রাস্তা ধরলাম, তখন দেখি যে ভাঙ্গার পরেই ভাঙ্গা রাস্তা শুরু হয়ে গিয়েছে। পুরাটা রাস্তা বঙ্গোপসাগরের পানির ঢেউয়ের মতো। রাস্তা আবার মাত্র 2 লেনের, একটা বিভাগীয় শহরের রাস্তা, তাছাড়া পাশে আছে কুয়াকাটা, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত, নাকি এইটাই বৃহত্তম আল্লাহ ভালো জানেন। এই রাস্তাটা বরিশালবাসীর প্রাণের দাবি যে এটা 6 লাইনে উপনীত হবে। সরকার এই ব্যাপারে কোনো কথা বলে না, সরকারি দলের এমপিরাও কোনো কথা বলে না। কেন তারা বলে না?
কেন তারা জুড়ে আওয়াজ তুলে না? ভোলা বাংলাদেশের অংশ, কিন্তু বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন। ভোলাবাসীর প্রতি এটা কোনো দয়া নয়, দাক্ষিণ্য নয়, করুণা নয়। ভোলাবাসীর ন্যায্য পাওনা একটা ব্রিজ, সেই ব্রিজ এখনো হয়নি কেন? তার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি কেন? এক থেকে এখনো উঠে নাই কেন? এই সব কিছুর জবাব আমরা জানতে চাই সরকারের কাছ থেকে। প্রিয় বরিশালবাসী, রেল হচ্ছে যোগাযোগের নিরাপদ এবং সহজ মাধ্যম। বাংলাদেশের বিভিন্ন জায়গায় রেল লাইন থাকলেও বরিশালবাসী রেল লাইনের গল্প শুনেছে, রেল লাইন দেখে নাই। কি অপরাধ বরিশালবাসীর? এখানে রেল লাইনও দিতে হবে। এইভাবে ন্যায্য যে দাবিগুলো আছে, আমি সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা ওয়াদা করেছেন, আপনাদের 31 দফায় বলেছেন আপনারা যদি ক্ষমতায় যান তাহলে সুষম উন্নয়ন করবেন। বরিশালকে বঞ্চিত রেখে আল্লাহর কসম সুষম উন্নয়ন হবে না। তাদের পাওনা তাদেরকে দিতে হবে, তাহলেই সুষম উন্নয়ন হবে। প্রিয় বরিশালবাসী, সংসদে যেদিন আমি ভোলার ব্রিজের ব্যাপারে কথা বললাম, পরের দিন হাউসে বিরতির সময় এই এলাকার একজন সংসদ সদস্য এসে বলে, আপনি দাঁড়াবে নাকি? আমি তো দাঁড়ানো অবস্থায় আছি। জি না, বুলায় দাঁড়াবেন কিনা? বলে বুঝলাম না। বলে যে আগামী নির্বাচনে আপনি কি সেখান থেকে নির্বাচন করবেন? আমি বললাম, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমি অন্তরে ধারণ করি। বুলায় আমাকে দাঁড়াতে হবে কেন? আমিও বুলার অংশ, ভুলাও আমার অংশ। আমার হৃদয় থেকে বাংলাদেশের 1 ইঞ্চি জমিকে আলাদা করা যাবে না ইনশাআল্লাহ। যেখানেই বঞ্চনা সেখানেই আওয়াজ তুলব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদেরই। আপনারা কি আমাদের সামনে বিপদে আপদে থাকবেন একসাথে? মোবারকবাদ। এবার আসুন, আজকে যে কারণে এখানে এসেছি, আমরা এসেছি গণভোটে আপনারা হা বলেছিলেন। এদেশের 70% মানুষ হা বলেছে। হা বলার মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে অতীতের পচা রাজনীতি এবং শাসন ব্যবস্থা আমরা আর চাই না। আমরা পরিবর্তন চাই, নতুন শাসন ব্যবস্থা চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই। আফসোস, বর্তমান সরকারি দল তারা বলেছিলেন অধিকাংশ জনগণ যদি গণভোটে হায়ের পক্ষে রায় দেয় তাহলে আমরা গণভোটের প্রত্যেকটি দাবি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আমরাও বলেছি, তারাও বলেছেন গণভোটে হা বলুন, আমরাও বলেছি গণভোটে হা বলুন। কিন্তু হা যখন বিজয়ী হলো, যেভাবেই হোক মেকানিজম করে তারা যখন ক্ষমতায় চলে গেলেন, তখন হাটা তারা ভুলে গেলেন। এখন বলতে বলতে এসে তারা বলতেছেন আমরা কখনো সংস্কারের কথা বলি নাই। না না বন্ধুরা, আপনারা সত্য বলছেন না, আপনারা মিথ্যা বলছেন। কারণ আপনাদের 31 দফা সংস্কারের দাবির প্রথম দফাই হচ্ছে সংস্কার। এখন বলেন যে সংস্কার কি জিনিস বুঝি না। আসেন আমরা সংবিধান সংশোধন কমিটি করি। আমাদের সংসদের ভিতরে আপনারা দেখবেন মাঝে মাঝে একজন অবৈতনিক শিক্ষক তিনি আমাদেরকে সবক দেন, এইটা সংবিধান, ওইটা সংবিধান, এইটা ধারা, ওইটা ধারা। আমি জিজ্ঞেস করতে চাই, সংবিধান এবং কার্যপ্রণালী বিধির কোথায় আছে? সংসদে আপনি একটা সংবিধান সংশোধন কমিটি করতে পারবেন, মেহেরবানি করে তা দেখিয়ে দেন। আমরা যখন তার প্রতিবাদ করেছি, এখন শুনলাম সংসদের ভিতরেই তারা আওয়াজ দিয়ে সংবিধান সংশোধন কমিটি গঠন করলেন। আমরা এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। এখন নাকি তারা এটার নাম পাল্টাইয়া নতুন ভাবে এটার আকিকা করতেছেন নতুন নামে। তারা এখন বলতেছেন বিশেষ কমিটি। জনগণের সাথে আর কত ছলচাতুরি করবেন, আর কত দুকাবাজি করবেন? সংসদের ভিতরের কথাগুলো আজকে আর সংসদের হাউসে নাই, এটা দুনিয়ার সর্বত্র চলে গিয়েছে।
পদে পদে মিথ্যা বলবেন, ধোঁকা দিবেন। পরিণতির জন্য তৈরি থাকুন। 2006 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত টানা 19টি বছর এদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাগরের সঙ্গী হয়েছে। লক্ষ লক্ষ মামলা মাথায় নিয়ে জেলে গিয়েছে, সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, এমনকি স্ত্রী হারিয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করে নাই। সেই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে তুড়ি মেরে তাড়িয়ে দিয়েছে। আপনারা হাজার চেষ্টা করলে ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগ হতে পারবেন না। আপনারা ডামি ফ্যাসিবাদ হতে পারবেন। আসল ফ্যাসিবাদকে এই জনগণ পাত্তা দেয় নাই। ডামি ফ্যাসিবাদ আবার কিসের? ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে আপনারা সেই পথে হাঁটছেন। ফ্যাসিবাদের খাসলতের একটারও পরিবর্তন আনেন নাই। 133টা অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। যেই অর্ডিন্যান্স গুলো ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল তার সবগুলো বিএনপি রেখে দিয়েছে। এটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা। তারা বলে সুন্দর করে আমরা আরো ভালো করে এগুলা নিয়ে আসবো। তো এ পর্যন্ত 6 মাস চলে যাচ্ছে, কই ভালো করে তো একটা আনতে পারলেন না। আমরা বুঝতে পারছি জনগণকে ধোঁকা দেওয়ার জন্য আরেকটা অপকৌশলের আশ্রয় তারা নিতে পারেন। তাদের মন মতো একতরফা ওই অবৈধ কমিটিতে আলাপ আলোচনা করে, সংবিধান সংশোধন কমিটি বলে কোনো কমিটি নাই, এটা অবৈধ যদি গঠন করা হয়ে থাকে। ওখানে আলাপ আলোচনা করে তাদের মন মতো কিছু জিনিস স্বৈর শাসনকে পাকাপোক্ত করার জন্য তারা হয়তো নিয়ে আসবে। 2/3 জুড়ে হয়তো পাশও করবে। তারপরে বলবে আগে তো সংবিধানে গণভোট ছিল না, এখন পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে এটা ফিরে এসেছে, আমরা এখন এই বিষয়গুলোই এখন গণভোটে দেব। এরকম কোন ভাওতাবাজি যদি করা হয়, অগ্রিম বলে রাখছি এই জাতি আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। সাবধান, ধোঁকার পথে পা বাড়াবেন না। আমাদের সাফ কথা, যে গণভোটে জনগণ 70 ভাগ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার বলে এখন দাবি করছেন। ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। ওই গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। ওই গণভোট মানতে আপনাদেরকে এই জনগণ বাধ্য করবে ইনশাআল্লাহ। আপনারা 91 সালের পরে ক্ষমতায় এসে বুঝেন নাই কাকে কেয়ারটেকার সরকার বলে। শেষ পর্যন্ত বুঝেছেন ঠিকই। আমরা বলবো জাতির ক্ষতি করে বুঝবেন না, এখনই বুঝুন। আমরা রাজপথে এইভাবে থাকতে চাই না। আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে চাই। কিন্তু আপনারা যেভাবে ধাক্কায় ধাক্কায় আমাদেরকে রাজপথের দিকে দিচ্ছেন, রাজপথ জ্বলে উঠলে সেই আগুনের অনেক কিছু পুড়ে ছারখার হয়ে যাবে। 24-এর একটা চমৎকার স্লোগান ছিল আমাদের সন্তানদের, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন ধরাবেন না। এই প্রজন্মের আর পরীক্ষা নেবেন না। এরা পরীক্ষিত, এরা বিজয়ী, এরা বীর। এই জুলাইকেও ধামা চাপা দেওয়ার জন্য কত কসরত, এইটা ওইটা। 71 সাল অবশ্যই এটি আমাদের গর্বের, এটি আমাদের ইতিহাসের সোনালী অংশ। 24 টানতে গিয়ে 71 টানতে হবে কেন? 71 থাকবে 71-এর মর্যাদায়, 24 থাকবে তার মর্যাদায়। এই 24 আমরা হারিয়ে যেতে দেব না ইনশাআল্লাহ। 24-এর বীরদেরকে যথাযথ রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করতে হবে। সে শহীদ হোক আর গাজী হোক, 24 নিয়ে কোনো অবহেলায় জাতি বরদাস্ত করবে না।
24-এর ঐতিহ্য নিয়ে গড়ে ওঠা জুলাই স্মৃতি জাদুঘর, এইটাও ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল আপনাদের দাবি এবং সংসদে বিরোধী দলের দাবির কারণে। ওয়াদা করা হয়েছে আগামী 5 তারিখ খুলে দেওয়া হবে। আমরা কিন্তু এটা আগেই ভিজিট করে এসেছি। সেই ভিজিটে নাহিদ ইসলামও ছিলেন, আমিও ছিলাম, আর ওই সংসদের অবৈতনিক শিক্ষকও ছিলেন। আমরা যদি এবার গিয়ে দেখি এর মধ্যে কোনো পরিবর্তন আনা হয়েছে, আমরা আবার গর্জন করব। আমরা চুপ থাকবো না, তার প্রতিবাদ করব। যদি কোনো ঐতিহ্য গায়েব করা হয়ে থাকে, 16 আনা তাদের কাছ থেকে আমরা তা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের সাফ কথা, গণভোটের গণরায় মানতেই হবে। যারা জনগণের ভোট মানে না, এরা গণতন্ত্র মানে না, এরা গণতন্ত্রের শত্রু। আমরা চাই না এই সরকারকে আমরা গণতন্ত্রের শত্রু বলি। দেরিতে হলেও আমরা অনুরোধ করব, ফিরে আসুন, ফিরে আসুন। জনগণের রায়ের প্রতি আপনারা সম্মান প্রদর্শন করুন। বিরোধী দলের আসনগুলোতে বৈষম্য করা হচ্ছে। বৈষম্যের জন্য জুলাই হয়নি, বৈষম্যের কবর রচনা করার জন্য জুলাই হয়েছিল। সংসদে আমরা তার প্রতিবাদ করেছি। এই বৈষম্য আমরা মেনে নেব না, তার বিরুদ্ধে আমরা জ্বলে উঠবো ইনশাআল্লাহ। সময় থাকতে সাবধান হয়ে যান, সংশোধন হয়ে যান, মানুষের ম্যান্ডেটের প্রতি সম্মান প্রদর্শন করুন। দ্রব্যমূল্যের জাতাকলে জনগণ পিষ্ট। গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তেলের দাম বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এক একটা পরিবারের উপর 5-7 হাজার টাকার ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনি ফ্যামিলি কার্ড দিয়ে কিভাবে পুষাবেন? এইটা ফ্যামিলি কার্ডে দিবেন 2,500, দাম বাড়িয়েছেন 5,000। সম্মানিত ভাইয়েরা, ইনশাআল্লাহ যদি এর ভিতরে তারা না মানেন, সিলেটে আমাদের সমাবেশ রয়েছে 25 তারিখ। আমরা আশা করব এর ভিতরে তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারা ঘোষণা দিবেন যে হ্যাঁ, আমরা গণভোট মেনে নিলাম। যদি মেনে না নেন, তাহলে ঢাকার মহাসমাবেশের জন্য আপনারা প্রস্তুত থাকুন। হাতে চিড়া মুড়ি নিয়ে আপনারা রওনা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা কোনো বিরানি দিতে পারবো না। আমরা ইনশাআল্লাহ যদি কিছুই না থাকে রোজা রাখবো, আর না হয় একটুখানি চিড়া আর সামান্য একটু গুড় নিয়ে আমরা রওনা করবো ইনশাআল্লাহ। এর শক্তি অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী। আপনারা রাজি, তৈরি, প্রস্তুত? যে কোনো মূল্যে নিজের অধিকার আদায়ের জন্য লড়বেন ইনশাআল্লাহ। লড়াইয়ের পিছন ভাগে নয়, এই নেতৃবৃন্দ সবাই অগ্রভাগে থাকবেন ইনশাআল্লাহ।